G7 সম্মেলনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশংসার পর প্রশংসা করে যাচ্ছেন, যাকে বলে প্রশংসার বন্যা। তিনি বলছেন মোদি ইজ কুল অ্যান্ড কাম, এবং আরও এক ধাপ এগিয়ে বলছেন হি ইজ এ টোটাল কিলার, আই অ্যাম নট লাইক হিম। আন্তর্জাতিক কূটনীতির ভাষায় এই ধরনের মন্তব্য খুবই বিরল। স্বাভাবিকভাবে অনেকের ধারণা হওয়ার কথা, এবং সেটা নিশ্চিতভাবেই হবে, শুধু ভারতে নয়, ভারতের বাইরে সর্বত্র আন্তর্জাতিক দুনিয়ায়। কি সেই ধারণাটা? যে ভারত ও আমেরিকার সম্পর্কে নতুন উষ্ণতা ফিরছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি দেখলেন? দিল্লির তরফে আদৌ কোনো উচ্ছ্বাস দেখা গেল না। বরং ঠিক একই সময়ে যখন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারতে এসে বাণিজ্য চুক্তির জন্য দর কষাকষি করছে, তখন ভারত একের পর এক কঠিন শর্ত সামনে আনছে। ভারত বলছে শুধু চুক্তি হলেই হবে না, চুক্তির মধ্যে সানসেট ক্লজ চাই। ভবিষ্যতে আমেরিকা যদি একতরফাভাবে শুল্ক বাড়ায়, তাহলে ভারতকে চুক্তি পুনর্বিবেচনার সুযোগ দিতে হবে। প্রশ্ন হচ্ছে, যে আমেরিকার সঙ্গে চুক্তি করার জন্য গত বছর বিশ্বের দেশগুলো একেবারে লাইন দিয়েছিল, সেই আমেরিকার সঙ্গে চুক্তি করতে গিয়ে আজ ভারত কেন এতটা সতর্ক? আরও বড় প্রশ্ন, ট্রাম্পের ম্যাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন, কি সেই কথায় আছে না বাংলায় যে উল্টে কচু গাল ধরলো? তো সেইটা কি হলো? এই ম্যাগা নীতি কি উল্টোভাবে আমেরিকার দর কষাকষির ক্ষমতাকেই দুর্বল করে ফেলল? আজকের আলোচনায় আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। দর্শক, ম্যাগার মূল দর্শন কি ছিল? 2016 সালে ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন তার অভিযোগ ছিল খুব স্পষ্ট, আমেরিকা নাকি বিশ্বের জন্য অতিরিক্ত খরচ করছে। চীন সেই খরচের লাভ করছে, ইউরোপ লাভ করছে, মেক্সিকো লাভ করছে, আর আমেরিকার শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তার স্লোগান ছিল সেই 2017-এ আমেরিকা ফার্স্ট। এর অর্থ ছিল মুক্ত বাণিজ্যের বদলে সুরক্ষাবাদ, বহুপাক্ষিকতার বদলে দ্বিপাক্ষিক চাপ, এবং প্রয়োজনে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা। ট্রাম্পের বিশ্বাস ছিল আমেরিকার বাজার এত বিরাট যে বিশ্বের দেশগুলো মাথা নিচু করে সে আমেরিকার চাপ সহ্য করতে বাধ্য হবে। প্রথম কয়েক বছর ট্রাম্পের এই কৌশল কাজও করেছিল। চীনকে চাপে ফেলা হয়, ইউরোপের ওপর শুল্কের হুমকি আসে, কানাডা ও মেক্সিকোর সঙ্গে নতুন চুক্তি হয়। অনেকেই মনে করেছিলেন ট্রাম্প এক নতুন ধরনের অর্থনৈতিক কূটনীতির জন্ম দিয়েছেন। কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায়। বিশ্বের দেশগুলো ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকার নীতি অত্যন্ত অনিশ্চিত। আজ যে সুবিধা দেয়া হচ্ছে, আগামীকাল তা প্রত্যাহার করা হতেই পারে। কিন্তু ততক্ষণে অনেকেই মাথা নিচু করে ফেলেছে। ভারত সেই মাথা নিচু করেনি। আস্থার সংকট আমেরিকার জন্য, আমেরিকার কাছে আজ এইটা হচ্ছে সারা পৃথিবীর দেশগুলোর আস্থার সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস কি? টাকা? না। বাজার? সেটাও না। সবচেয়ে মূল্যবান জিনিস হলো
প্রেডিক্টেবিলিটি, অর্থাৎ পূর্ব অনুমান যোগ্যতা, অর্থাৎ আপনি কি করবেন সেটা পরিষ্কার। আর যদি পরিষ্কার না হয় তাহলে কি হবে? একটি কোম্পানি যখন কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করে তখন সে জানতে চায় 5 বছর পরে নিয়ম কি থাকবে, 10 বছর পরে শুল্ক কত হবে, নীতির স্থায়িত্ব কতটা। কিন্তু যদি কোনো দেশ, যেটা ট্রাম্পের আমেরিকা করছে, বারবার নিয়ম বদলায় তাহলে আস্থা নষ্ট হয়। আর অনেক বিশ্লেষকের মতে ম্যাগার সবচেয়ে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া এটাই, আমেরিকার কোনো কথার ঠিক নেই, দাম নেই। ভারত খুব মনোযোগ দিয়ে এই পরিবর্তন দেখেছে। আজকের ভারত সেই 1990-এর দশকের ভারত নয়। আজ ভারত বিশ্বের অন্যতম বড় বাজার। তার ক্রয় ক্ষমতা আছে, শুধু মানুষ আছে তা নয়, তার ক্রয় ক্ষমতা আছে। বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বড় অর্থনীতিগুলোর একটি, এবং চীনের বিকল্প সরবরাহ শৃঙ্খল গড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দিল্লি এখন আর আগের মতো চুক্তি করার জন্যে ব্যাকুল নয়, বরং দিল্লি হিসেব করছে চুক্তির প্রয়োজনটা তো শুধু ভারতের নয়, ভারতের যতটা প্রয়োজন তার থেকে কম প্রয়োজন নয় আমেরিকার। আমেরিকারও ভারতের মতোই প্রয়োজন। G7-এ ট্রাম্পের আচরণ কেন গুরুত্বপূর্ণ? অনেকে এটিকে নিছক ব্যক্তিগত প্রশংসা হিসেবে দেখছেন, কিন্তু কূটনীতিতে ব্যক্তিগত ভাষাও বার্তা বয়ে নিয়ে আসে। ট্রাম্পের বক্তব্যে একটা ইঙ্গিত প্রচ্ছন্ন নয়, অনেকটাই পরিষ্কার স্পষ্ট। সেটা হলো ওয়াশিংটন দিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমাতে চায়। কারণ বাস্তবতা হচ্ছে চীনকে মোকাবিলা করতে হলে ভারতকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। ইন্দো প্যাসিফিক কৌশলে ভারত অপরিহার্য। সাপ্লাই চেইন পুনর্গঠনে ভারত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও প্রতিরক্ষায় ভারত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমেরিকারও ভারতের প্রয়োজন আছে, যতটা ভারতেরও প্রয়োজন আমেরিকাকে তার থেকে বেশি। কিন্তু দিল্লি কেন উচ্ছ্বসিত নয় ট্রাম্পের ওই ব্যবহারে? কারণ দিল্লি ব্যক্তিগত প্রশংসার চেয়ে নীতিগত নিশ্চয়তাকে বেশি গুরুত্ব দেয়। ভারতের নীতি নির্ধারকদের যুক্তি সহজ। আজ ট্রাম্প প্রশংসা করছেন, কাল ট্রাম্প পাল্টি খাবেন। আগামীকাল নতুন শুল্ক বসাতে পারেন। আজ চুক্তি করছেন, কাল পাল্টি খেয়ে বলবেন চুক্তির এই ক্লজ আমি মানছি না। আগামীকাল সেকশন 301-এ তদন্তও শুরু করে দিতে পারেন। ট্রাম্পের ওপরে বিশ্বাস নেই, তাই দিল্লির বক্তব্য কথায় নয় কাগজে লিখে দিন। আর এখান থেকেই সানসেট ক্লজের প্রসঙ্গ। সানসেট ক্লজটা আসলে কি একটু বুঝিয়ে বলি। ধরুন আজ ভারত আমেরিকাকে বড় ধরনের শুল্ক ছাড় দিল, বিনিময়ে ভারতীয় পণ্য আমেরিকায় বিশেষ সুবিধা পেল প্রবেশের। 2 বছর পর আমেরিকা যদি নতুন শুল্ক বসায়, 2 বছরও লাগবে না। ট্রাম্পের যা মতিগতি, তাতে আজ বসালে 2 মাস পরেও যে তিনি পাল্টি খাবেন না তাকে বলতে পারেন না। অথবা অন্য কোনো দেশকে, যারা ভারতের সমস্পর্ধী প্রতিস্পর্ধী যারা, তাদেরকে ভিয়েতনাম, কাম্বোডিয়া কিংবা তুরস্ক কিংবা পাকিস্তান, এদেরকে যদি, বা বাংলাদেশ, এদেরকে যদি বেশি সুবিধা দেয়, তাহলে ভারতের দেয়া ছাড়ের মূল্য কোথায়? ভারতকে দেয়া ছাড়ের মূল্য তো নেই। ভারত তাই চাইছে নির্দিষ্ট সময় পর চুক্তি পুনর্বিবেচনার বাধ্যতামূলক একটা ব্যবস্থা থাকুক চুক্তিতে। এটার নামই সানসেট ক্লজ। পরিস্থিতি বদলালে ভারত যেন নতুন করে আলোচনায় বসতে পারে নিজের দাবিতে এবং চুক্তির শর্ত অনুযায়ী। এটাই সানসেট ক্লজের মূল দর্শন। এখানে দেখুন,
একটা বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে। ভারত কার্যত বলছে আমরা আমেরিকাকে বিশ্বাস করি, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করি না। এই বাক্যটি শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে এটাই বাস্তবতা, বিশেষ করে যখন নীতি নির্ধারণ ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ে। ম্যাগার উল্টো ফল কি তাহলে এটাই? অনেক আন্তর্জাতিক অর্থনীতিবিদ সেটাই মনে করেন। ম্যাগার লক্ষ্য ছিল আমেরিকার দর কষাকষির ক্ষমতা বাড়ানো, কিন্তু দীর্ঘমেয়াদে এর একটা বড় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। ওই যে বলে না, লেবু বেশি কচলালে সেটা তেতো হয়ে যায়, এটা তাই হয়েছে। অনেক দেশ এখন আমেরিকার প্রতিশ্রুতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে। অর্থাৎ ক্ষমতা আছে, আমেরিকার বাজার আছে, কিন্তু আস্থার ঘাটতি তৈরি হয়েছে আমেরিকার জন্য। আর আন্তর্জাতিক বাণিজ্যে আস্থা হারানো খুব বড় বিষয়। ভারতের কৌশলগত হিসাব হলো, ভারত এখন নিজেকে শুধু একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং একটি স্বতন্ত্র শক্তি কেন্দ্র হিসেবে দেখতে চায়। আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকবে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে, মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক থাকবে, প্রয়োজনে চীনের সঙ্গেও সীমিত সহযোগিতা থাকবে। অর্থাৎ ভারত আর কারো শিবিরে পুরোপুরি ঢুকতে রাজি নয়। এই অবস্থান থেকেই দিল্লি আলোচনার টেবিলে বসছে এবং সেটাই বসবে। তাহলে কি ভারত আমেরিকা চুক্তি ভেস্তে যাবে? সম্ভাবনা খুবই কম, কারণ দুই দেশেরই স্বার্থ জড়িত। ভারত চায় বাজার, আমেরিকা চায় নির্ভরযোগ্য অংশীদার। ভারত চায় বিনিয়োগ, আমেরিকা চায় চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র। সুতরাং চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু সেই চুক্তি আগের যুগের মতো হবে না। এটা হবে অনেক বেশি শর্ত সাপেক্ষ, অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং অনেক বেশি সতর্কতার সঙ্গে তৈরি। শেষ করি আলোচনা। একটা সময় ছিল যখন প্রশ্ন ছিল ভারত কি আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে চলবে। আজ প্রশ্নটা বদলে গেছে। আজ প্রশ্ন, আমেরিকা কি ভারতকে যথেষ্ট নিশ্চয়তা দিতে পারবে? এটাই আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের পরিবর্তন, এবং হয়তো এটাই মেগা যুগের সবচেয়ে বড় বৈপরীত্য। ট্রাম্প আমেরিকাকে আরও শক্তিশালী করতে চেয়েছিলেন, কিন্তু সেই শক্তি প্রয়োগের পদ্ধতি অনেক দেশের মনে এক ধরনের সংশয় তৈরি করেছে। ফলে আজ ভারত বলছে চুক্তি হবে, কিন্তু আমাদের শর্তও থাকবে। আর সেই কারণেই G7-এ ট্রাম্পের উষ্ণ প্রশংসার পরেও দিল্লির মুখে উচ্ছ্বাস নেই, কারণ বর্তমান ভারতের কাছে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ নিশ্চয়তা। আর সম্ভবত ভারত আমেরিকা বাণিজ্য আলোচনার সবচেয়ে বড় লড়াই এখন শুল্ক নিয়ে নয়, বরং বিশ্বাস নিয়ে। আলোচনাটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।